Assalamu alaikum and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুস সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের আইনগত পরিবেশ। এখানে আমরা মোস্ট সিগনিফিকেন্ট একটা অ্যাক্ট অর্থাৎ চুক্তি আইন 1872 নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা প্রিলিমিনারি কিছু টপিক আলোচনা করেছিলাম। তার মধ্যে যেটা ছিল কন্ট্রাক্ট অ্যাক্টের ডেফিনেশন ছিল, এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট ছিল, চুক্তির অত্যাবশ্যকীয় উপাদানগুলো কি কি, এবং সকল চুক্তি সম্মতি। এবং আমরা কি বলতে পারি যে সকল চুক্তিকেই সম্মতি বলতে পারি, কিন্তু সকল সম্মতিকেই চুক্তি বলা যাবে না। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যা আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম। দেন আমরা অফার সম্পর্কে জেনেছিলাম, অফার রুলস রেগুলেশন, অফার সম্পর্কিত আইনগুলো সম্পর্কে জেনেছিলাম। দেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন। হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। অফার সম্পর্কে আমরা জেনেছি, অফার সম্পর্কিত নিয়মাবলী, রুলস রিগার্ডিং অফার, দেন হচ্ছে অফার কত প্রকার হতে পারে, এরপরে কিভাবে প্রস্তাব দেয়া যায়, দেন হচ্ছে কে প্রস্তাব দিতে পারে, কে প্রস্তাব দিতে পারে। সো আমরা এই পর্যন্ত করেছি কিভাবে প্রস্তাব দেয়া হয়। দেন হচ্ছে আমরা এখান থেকে শুরু করি, অর্থাৎ কে প্রস্তাব দিতে পারে। সো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আন্ডার সেকশন 11 বলা আছে যে এভরি মানে প্রত্যেক যোগ্য কম্পিটেন্ট পারসন, অর্থাৎ যোগ্য এক হচ্ছে অ্যাজ পার দ্য এজ, অর্থাৎ তার যে বয়স রয়েছে সেই বয়স অনুযায়ী, এবং হচ্ছে কি কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স, সুস্থ হতে হবে, সুস্থ স্বাভাবিক হতে হবে, এবং হচ্ছে আইনের দ্বারা ডিসকোয়ালিফাইড না, লাইক হচ্ছে যে সে দেউলিয়া না। তো এইরকম যে বিষয়গুলো আমি এই যে দেখো আইনে একেবারে ডিরেক্টলি কি বলা আছে। তো তোমরা যখন কোশ্চেনগুলো লিখবে, প্রশ্নগুলো লিখবে, তোমরা অবশ্যই সেকশনগুলো মেনশন করবে। সেকশনগুলো অর্থাৎ কোত্থেকে তোমরা কোটেশনগুলো এসছে, কোত্থেকে কথাগুলো এসছে, সরি, সেইগুলো উল্লেখ করতে হবে। এক হচ্ছে যে এভরি পার্সন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হু ইজ অফ দি এজ অফ মেজরিটি অ্যাকর্ডিং টু দ্য ল টু হুইচ হি ইজ সাবজেক্ট, and who is sound mind and is not disqualified from contracting or any law to which subject। এখন যে বিষয়গুলোতে আমি যে কথাগুলো বললাম সেগুলোই বলা আছে, অর্থাৎ এজ মেজরিটি, মিনিমাম এজ হতে হবে 18 ইয়ার্স প্লাস, অর্থাৎ 18 বছরের উপরে হতে হবে। তো এইরকম আর যেই কন্ট্রাক্টটা করতে হচ্ছে সেই ক্ষেত্রে, এবং হচ্ছে সাউন্ড হতে হবে। একটা হচ্ছে যেই কন্ট্রাক্টে তাকে নেওয়া হচ্ছে সেটা যেন ডিসকোয়ালিফাইড না হয়, আইন দ্বারা কোনো ধরনের ডিসকোয়ালিফিকেশন না থাকে। তো বিস্তারিত এটা হচ্ছে 1872 আন্ডার সেকশন 11 বলা আছে, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট। সো এরপরে যে টপিকটা আমরা দেখব, কে প্রস্তাবে স্বীকৃতি দিতে পারে, অর্থাৎ যখন অফার করা হবে তখন অফারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই অ্যাকসেপ্টটা কে করতে পারে, এই অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে একটা ডেফিনেশন, অর্থাৎ অ্যাকসেপ্টেন্সের ডেফিনেশন দিয়ে আমরা বিষয়টাকে ক্লিয়ার করতে পারি। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আন্ডার সেকশন 2B, 2B তে বলা হচ্ছে when the person to whom the proposal is made, যার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, signifies his assent thereto, তার সম্মতির জন্য the proposal is said to be accepted।
যদি সে সম্মতি জ্ঞাপন করে, ওই সেই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে, তাহলে কি সেইটা হচ্ছে সেইটা বৈধ চুক্তির আওতায় হবে, সেটা হবে স্বীকৃতি হতে পারে। যে যার কাছে প্রস্তাব হবে সে যদি সেই স্বীকৃতি দিতে পারে, অর্থাৎ যার কাছে প্রস্তাব, সরি, সরি ফর দি ইনকনভিনিয়েন্স। দেন হচ্ছে আমরা টপিকে চলে যাই। সো কে স্বীকৃতি দিতে পারে? স্বীকৃতি দিতে পারে হচ্ছে যার কাছে প্রপোজালটা মেক করা হবে, সে স্বীকৃতি দিতে পারে। সে আমরা ধরলাম যে এক্স ওয়াই কে কোনো একটা বিষয়ে সে এক্স এক্স তার মোটরসাইকেলটা বিক্রির জন্য ওয়াই কে প্রপোজ করলো। সেক্ষেত্রে জেড কিন্তু স্বীকৃতি দিতে পারবে না, জেড স্বীকৃতি দিতে পারবে না। স্বীকৃতি দিতে হলে ওয়াই কেই স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ প্রস্তাবটা প্রিপেয়ার ছিল ওয়াই এর ক্ষেত্রে। সো এইরকম বিষয়। সো এইখানেও যে বিষয়টা হচ্ছে আমরা যেটা জানবো স্বীকৃতির বিষয়ে জানবো, অর্থাৎ একটা প্রপোজাল কিভাবে মেক করা হয়। একটা প্রপোজালের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রস্তাব নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, অথবা নির্দিষ্ট ক্লাসের ক্ষেত্রে হতে পারে, অথবা সর্বজনীন ভাবে হতে পারে, বা অর্থাৎ সবার জন্য হতে পারে। সো এইভাবে প্রস্তাবের যে বিষয়টা হচ্ছে যে যার ক্ষেত্রে পার্টিকুলারলি প্রস্তাবটা করা হবে সেই কি করতে পারবে, প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করতে পারবে। এখানে ডেফিনেশনে, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 2B তে বলা আছে, when the person to whom the proposal is made the proposal is made signifies his assent thereto, the proposal is to be accepted. তাহলে আমরা স্বীকৃতি সম্পর্কে জানলাম। এরপরের যে টপিকটা হচ্ছে স্বীকৃতি সম্পর্কিত নিয়মাবলী, অর্থাৎ রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্সের আওতায় কি ধরনের নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। সো অ্যাকসেপ্টেন্সের আওতায় যে নিয়মগুলো রয়েছে, যে স্বীকৃতি সর্বদাই শর্তহীন হতে হবে। অর্থাৎ কেউ কোনো অফারকে যদি স্বীকৃতি প্রদান করে সেক্ষেত্রে তাকে আর টার্মস দেওয়া যাবে না, তাকে আর শর্ত দেওয়া যাবে না, এবং কি চূড়ান্ত হওয়া প্রয়োজন। ফার্স্ট যেটা হবে, ফার্স্ট হচ্ছে শর্তহীন হবে এবং কি চূড়ান্ত হবে, তার অফারের পরে আর কোনো বিষয় থাকবে না। আমরা এটা ক্লোজ, অর্থাৎ কন্ট্রাক্ট চুক্তি আইন 1872-এর 7-এর 1 ধারায় বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা যখন বিষয়টা সম্পর্কে লিখবে তখন ধারাটা মেনশন করে দিবে, তাহলে তোমরা অর্থাৎ লতে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব। তো তোমরা যদি ক্লোজ গুলো মেনশন করে দাও তো সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড হবে এবং তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে। লাইক অফার করা হলে সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা শর্তহীন হবে। যেমন এক্স ওয়াই কে তার মোটরসাইকেল বিক্রির জন্য বা তার কম্পিউটার বিক্রির জন্য কি করলো, অফার করলো। কিন্তু এখন ওয়াই যদি বলে, এক্স ওয়াই কে বিক্রির জন্য বললো, কিন্তু ওয়াই যদি বলে আমি তোমার কম্পিউটার কিনবো, কিন্তু এর বিনিময়ে কি করতে হবে, তোমাকে আমার মোবাইল কিনতে হবে, তাহলে কিন্তু এইটা কি তখন অ্যাকসেপ্ট হবে না, তখন অ্যাকসেপ্টেন্স হবে না, তখন কাউন্টার অফার, অর্থাৎ আড়াআড়ি অফার। আমরা তোমাদেরকে যখন অফার পড়িয়েছি, অফারের টাইপস পড়িয়েছিলাম, অর্থাৎ এক্স ওয়াই কে অফার করলো, ওয়াই এক্স কে অফার করলো, তো এখন দুইজনকেই স্বীকৃতি দিতে হবে, দুইজনকেই
স্বীকৃতি দিতে হবে, এবং ওই স্বীকৃতি আসলে ওই শর্তের আওতায় স্বীকৃতি হবে না, তখন ওইটা দুইজনের ইন্ডিভিজুয়াল অফার হবে। তো যদি সে স্বীকৃতি দিতে চায় তাহলে কি করবে, সে সরাসরি বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার ল্যাপটপের দাম কত, এই জাতীয় এগ্রিমেন্টে চলে যাবে। তো বিষয়গুলো আসলে এইরকম, এবং হচ্ছে যে চূড়ান্ত হবে, অর্থাৎ তার যে বিষয়, তার যে দাম, তার যে বিষয়গুলো, এগুলো মোটামুটি স্বীকৃতিটা চূড়ান্ত, অর্থাৎ সে ল্যাপটপটা নিবে। এখন এইটা হচ্ছে ফার্স্ট 7-এর ক্লোজ হচ্ছে 7-এর এক ধারায় বলা যে স্বীকৃতি সর্বদাই শর্তহীন ও চূড়ান্ত হওয়া প্রয়োজন। দেন হচ্ছে এরপরে যেই স্বীকৃতির ইস্যুটা থাকে সেটা হচ্ছে যে স্বাভাবিক যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি দান আবশ্যক। অর্থাৎ স্বীকৃতি দিতে চাইলে সেটা হচ্ছে যে একটা স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি দান করতে হবে। অর্থাৎ যেইভাবে অফার করা হবে ঠিক একইভাবে স্বীকৃতি দান করা হবে। যদি কোনো কোম্পানি তার পণ্যের ক্ষেত্রে অফার করে যে তার লাইক হচ্ছে যে এই যে আসছে শীতে যারা এসির জন্য বুকিং দিবে, তাদেরকে তাদেরকে 10,000 টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ এবং এই এসিটা দেয়া হবে হচ্ছে অক্টোবর থেকে দেয়া হবে, এখন সেপ্টেম্বর, অক্টোবর থেকে দেয়া হবে। আর যারা এই অফারটা অ্যাকসেপ্ট করবে তারা যেন ওভার মেইলে কনফার্ম করে, মেইলের মাধ্যমে কোম্পানিকে কনফার্ম করে। এখন এইভাবে কি করলো, একটা প্রস্তাবনা অর্থাৎ একটা অফার মাস পিপলকে দেয়া হলো, কিন্তু এই এই অফারটা কি করতে হবে, এখন একজন ভদ্রলোক অক্টোবরে গিয়ে কোম্পানিকে বললো যে আমি তো এসি নিতে চাচ্ছি, ঠিক আছে আপনি 10,000 টাকা ছাড়ে দেন। তো দেন ওই কোম্পানি কি করলো, তার মেইল চেক করে তাকে বললো যে আপনার মেইল, তাকে তার মেইল জানতে চাইলো। তো তার মেইল করার পরে মেইল চেক করে দেখলো সে কোনো মেইল করেনি। তো মেইল না করলে যেটা হচ্ছে যে তার কিন্তু স্বীকৃতি জ্ঞাপন করা হয়নি। অর্থাৎ কোম্পানি যেই ওয়েতে তাকে স্বীকৃতি জ্ঞাপন করার জন্য বলেছিল সেই ওয়েতে কিন্তু স্বীকৃতি জ্ঞাপন করেনি। তো স্বীকৃতি না জ্ঞাপন করলে তাহলে কিন্তু এটা চুক্তি হবে না, এবং হচ্ছে সে কি করতে পারবে না, ওই তার যে এসির যে কনসেশনাল প্রাইস ওইটা এনজয় করতে পারবে না, এরকম একটা বিষয়। আরো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তো জব জয়নিং থাকে, সাধারণত জব জয়নিং বা জব জয়নিং লেটার। তো এই যে জয়নিং গুলো থাকে, এখন একজনকে জয়েন করতে তাকে একটা সার্টেন টাইম দেয়া হয়, একটা লোকেশন দেয়া হয়, এবং যেইভাবে দেয়া হয়, যেই লোকেশন দেয়া হয় তাকে ঠিক সেইভাবে জয়েন করতে হবে। যদি সে জয়েন না করে তাহলে কিন্তু কোম্পানির সাথে তার এগ্রিমেন্ট হবে না, তা এবং জয়নিং এর পরে গিয়ে যদি সে ক্লেম করে তখন কিন্তু এইটা কিন্তু ঝামেলা, তার এগ্রিমেন্টই কিন্তু হয়নি। যদিও কোম্পানি মানবিক দৃষ্টিভঙ্গিতে বা তার যদি কোনো লজিক থাকে ওই রকম, সেগুলো বিবেচনা করলেও কিন্তু তারা আইনগতভাবে কিন্তু সে কোনো কিছু দাবি করতে পারবে না। হয়তো মানবিকভাবে বা অন্য কোনো ভাবে সে এইটা সলভ করতে পারে, কিন্তু আইনগতভাবে সে এটা কিন্তু সে সলভ করতে পারবে না, কারণ আইনগতভাবে তার ওইভাবে স্বীকৃতি সে ওখানে জয়েন করতে হবে। কাজেই স্বাভাবিক বা যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি দান আবশ্যক। এখন এইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কেস বলতে পারি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কার্লাইল আর কার্বলিক স্মোক কোম্পানি। 1893-তে একটা কেস ছিল, ওনাদের কেস ছিল মিসেস কার্লাইল এবং কার্বলিক স্মোক বল কোম্পানি। কার্বলিক স্মোক বল কোম্পানি একটা অফার করেছিল জনসাধারণের কাছে। সেই অফারটা ছিল হচ্ছে যে যদি কেউ 15 দিন তাদের স্মোক বল সেবন করে তাহলে হচ্ছে তার ইনফ্লুয়েঞ্জা হবে না, অর্থাৎ ঠান্ডা লাগবে না, ঠান্ডাজনিত সমস্যা হবে না।
আর যদি হয় সেক্ষেত্রে কোম্পানি 100 পাউন্ড পুরস্কার দিবে। তো এখন মিসেস কার্লাইল অর্থাৎ 15 ডেজ তাদের স্মোক বল কনজিউম করেছিল, কিন্তু তারপরেও তাদের কি মিসেস কার্লাইলের ইনফ্লুয়েঞ্জা হলো। এরপরে সে মিসেস কার্লাইল কি করলো, কার্বলিক স্মোক বল কোম্পানির কাছে গিয়ে তাদের যে অফার ছিল 100 পাউন্ড সেটা ক্লেইম করলো, কিন্তু কার্বলিক স্মোক বল কোম্পানি তাকে কি ফিরিয়ে দিল এবং বলল যে আপনি তো আমাদেরকে জানাননি, অর্থাৎ আপনি যে অফারটা অ্যাকসেপ্ট করেছেন সেটা আমাদেরকে জানান নাই, তো যেহেতু জানান নেই সো আমরা এই 100 পাউন্ড দিব না। দেন হচ্ছে মিসেস কার্লাইল যেটা করলো, সে আদালতে সু করে দিল, অর্থাৎ কার্বলিক স্মোক বল কোম্পানির ক্ষেত্রে সু করে দিল। সু করে দেওয়ার পরে ফাইনালি অনেক প্রসিডিউর হলো, যত রিলেটেড প্রসিডিউর ছিল সব প্রসিডিউর হওয়ার পরে এখন আদালত মামলার রায় দিল যে যেহেতু কার্বলিক স্মোক বল কোম্পানি একটা অফার করেছিল জনসাধারণের কাছে, কিন্তু তাদের কিন্তু নির্দিষ্ট করে বলা ছিল না যে আপনাদেরকে এই প্রসেসে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে বা এই প্রসেসে আসতে হবে। একটা অফার ছিল, অর্থাৎ এই অফারটা আমরা তোমাদেরকে পড়িয়েছি, অফার আচরণের দ্বারাও অ্যাকসেপ্ট করা যায় যদি অফার এমন ভাবে করা হয়, অর্থাৎ তার অফারটা ছিল সাধারণ অফার সবার উদ্দেশ্যে, এইটা ওইভাবে প্রসিডিউর ছিল না, আর প্রসিডিউর ছিল না কিন্তু সবার উদ্দেশ্যেই ছিল যে কেউ অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে যে প্রোডাক্টটা এনজয় করবে সেই অফারটা অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ আচরণের দ্বারা অ্যাকসেপ্ট করলো, ওই চুক্তির আওতায় পড়ে গেল। আদালত বললো যে এইটা আচরণের দ্বারা অ্যাকসেপ্ট হয়েছে, কাজেই মিসেস কার্লাইলকে কি করতে হবে, কার্বলিক স্মোক বল কোম্পানি 100 পাউন্ড তার যে অর্থ সেইটা দিবে। এইটা হচ্ছে রায়, অর্থাৎ আচরণের দ্বারাও আচরণের মাধ্যমেও স্বীকৃতি দেয়া যায়, অর্থাৎ যুক্তিসঙ্গতভাবে এটা কিন্তু স্বীকৃতি হয়েছে, এটা স্বীকৃতি হয়েছে স্বাভাবিক প্রসেসে, তাদের অফারে তো কোনো কিছু বলা ছিল না। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেন হচ্ছে যে আরেকটা মজার পয়েন্ট অফারের প্রস্তাবে স্বীকৃতির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রদত্ত প্রস্তাব বলবৎ থাকাকালে স্বীকৃতি হওয়া আবশ্যক। অর্থাৎ আমরা অফারের রুলসে পড়েছি যে অফার কিন্তু সারা জীবন চলতে পারে না, সারা জীবন চলতে পারে না। এই যে বিভিন্ন ধরনের কনজিউমার গুডস গুলো, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো ওরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, এসি, টিভি, ফ্রিজ। তো এই অফার গুলো কিন্তু বলা হয় যে কন্ডিশনস অ্যাপ্লাই, এরকম ওরা হচ্ছে যে লাইক এখন সেপ্টেম্বর, তখন ওরা লিখে দেয় যে অফারটা 30 সেপ্টেম্বর পর্যন্ত, 15 অক্টোবর পর্যন্ত, এরকম কিন্তু একটা ডেট দেয়া থাকে, একেবারে অনির্দিষ্ট কাল পর্যন্ত কিন্তু চলবে না। আর যদি কোনো ডেট না দেয়া থাকে তখন কি করতে হবে, লজিক দেখতে হবে, একটা লজিক্যাল ডেট দেখতে হবে, একটা টেনিউর দেখতে হবে। অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের আমরা ধরলাম যে এসির একটা নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে ছাড় দেয়া হলো, একটা নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, বললো যে এই মডেল এই মডেলের এসি কিনলে বা ফ্রিজ কিনলে বা এই মডেলের পণ্য কিনলে কি করা হবে, 20,000 টাকা করে ছাড় দেয়া হবে। এখন এইটা ছিল হচ্ছে সেপ্টেম্বরের অফার। কেউ কোনো ভদ্রলোক যদি একেবারে নভেম্বরে গিয়ে কোনো মোবাইল বা কোনো নির্দিষ্ট প্রোডাক্ট কিনতে চায়, ওই নির্দিষ্ট প্রোডাক্ট খোঁজে যে আমি তো 20,000 টাকা ছাড়া ওইটা কিনতে চাচ্ছি, তখন কিন্তু কর্তৃপক্ষ তাকে দিতে বাধ্য না, কারণ তাদের একটা ইস্যু হতে পারে যে ওই নির্দিষ্ট প্রোডাক্ট শেষ, অর্থাৎ যেই নির্দিষ্ট প্রোডাক্ট ছিল সেটা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে অফার দিতে বাধ্য না। তো আর এরকম অফারটা হচ্ছে যে সারা জীবন বা প্রতিটা সময় বলবৎ থাকবে না। কোম্পানি বললো যে আমি টিভি বিক্রি করব, ঠিক আছে, টিভি বিক্রি করবে, কিন্তু সে তার টিভি বিক্রি করার ক্ষেত্রে প্রত্যেকটা বেচে একটা উৎপাদন থাকে, তো সেই বেচ ওয়াইজ সে একটা মডেল ধরলো আমরা, যদি বলে যে এরকম যে ওয়াই সিরিজের টিভি গুলো আমরা বিক্রি করব, ডিসকাউন্টে বিক্রি করব। এখন কেউ যদি ওয়াই সিরিজের টিভি কিনতে যায়, এখন এই যে ডিসকাউন্টের যেই
ওয়াই সিরিজের পণ্য শেষ হয়ে যায়, সাধারণত আমরা গেলে কি হয়, বলে যে সরি আমাদের স্টক শেষ। তো সেই ক্ষেত্রে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আসলে ওই অফারে স্বীকৃতি দেওয়ার বিষয়টা থাকে না। তো এইটা যদি যদি এমন হয় যে তার কাছে স্টক আছে কিন্তু তারপরও না বলে, এবং এইটা প্রমাণ করতে পারলে কিন্তু তাহলে হবে। যদি এটা প্রমাণ করা যায় যে তার কাছে স্টক আছে কিন্তু তারপরও দিচ্ছে না, সেক্ষেত্রে এটা সম্ভব। কিন্তু যদি স্টক না থাকে, অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে এটা এটা কি হবে না, এগ্রিমেন্ট হবে না। এবং হচ্ছে একটা সার্টেন টাইমে যেতে হবে। যদি সে সার্টেন টাইম বলে, অর্থাৎ যে এই সেপ্টেম্বর 30-এর মধ্যে আসতে হবে, এবং তাহলে সেপ্টেম্বর 30-এর মধ্যে গেলে তার মডেল শেষ হয়ে গেলেও সমস্যা নেই, সেপ্টেম্বর 30-এর মধ্যে তাকে দিতে হবে। তো এইভাবে যে যে অর্থাৎ প্রস্তাবটা যদি বলবৎ থাকে, প্রস্তাবটা যদি সে পেয়ে থাকে, তাহলে সেই থাকাকালীন সময়ে কি স্বীকৃতি দেয়া আবশ্যক। ওয়েল, এইটা গেল হচ্ছে যে আমরা স্বীকৃতি সংক্রান্ত নিয়ম কানুনগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো আমি খুব ভালো করে বুঝিয়ে দিলাম, দেন হচ্ছে যে বুঝলে তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে। আর যেটা হচ্ছে যে ক্লোজ গুলো তোমাদের মনে রাখতে হবে, এই যে 7-এর 1 ধারা, 7-এর 2 ধারা, দেন হচ্ছে তোমরা উদাহরণ হিসাবে কেসগুলো দিয়ে দিতে পারো। এরপরে যেটা করতে পারো যে এই যে উদাহরণগুলো মেনশন করে বিষয়গুলো বুঝিয়ে দিতে পারো। দেন হচ্ছে আমরা যেটা দেখব, স্বীকৃতি প্রত্যাহার করা হয় কিভাবে। স্বীকৃতি দেওয়ার পর যদি ওইটা প্রত্যাহার করতে চায়, সেই ক্ষেত্রে কি কি উপায় রয়েছে। স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ চুক্তি আইনের 5 ধারায় বলা হয়েছে, সেকশন কত, সেকশন 5-এ যে স্বীকৃতি সংবাদ প্রস্তাবকের পৌঁছাবার পূর্বে স্বীকৃতি প্রত্যাহার করা যায়, পৌঁছানোর পূর্বে স্বীকৃতি প্রত্যাহার করা যায়। সে তুমি কোনো একটা ফোন, কোনো একটা সেলফোন বা কোনো একটা কম্পিউটার, কোনো একটা অফার কি অ্যাকসেপ্ট করতে চাচ্ছ, কিন্তু সেইটা পৌঁছানোর আগে লাইক যেটা হতে পারে যে তুমি তুমি যদি এটা চিঠির মাধ্যমে হয়, তাহলে চিঠিটা স্টপ করে দিয়ে, বা যদি যদি অন্য কোনো উপায় হয়, সেটা যদি স্টপ করা যায়, কোনোভাবে স্টপ করা যায়, সেই ক্ষেত্রে কি করা যাবে, সেটা প্রত্যাহার করা, প্রস্তাবকের নিকট পৌঁছানোই হয়নি পূর্বে প্রত্যাহার করা যায়, তখন সে প্রত্যাহার করে নিতে পারে যে আমি এই যে এই অফারে রাজি না, অ্যাকসেপ্ট করতে রাজি না, সিম্পলি বিষয়টা শেষ। লাইক তোমার বন্ধু তোমার কাছে কম্পিউটার বিক্রি করবে বলেছিল, এখন তুমি কম্পিউটার কিনবে বলেও ঠিক করেছো, এবং তুমি কয়েকজন বন্ধুকেও বলেছো যে আমি কম্পিউটারটা কিনবো, কিন্তু ইন দা মিন টাইম যেটা হয়েছে যে তুমি ওই বাজেটের মধ্যে নতুন একটা কম্পিউটারের অফার পেয়েছো। সো তুমি এর মধ্যে কি করলে যে ইয়ে তোমার এক বন্ধুকে দিয়ে তাকে স্বীকৃতি দিতে পাঠালে, কিন্তু তার পূর্বে যেটা হচ্ছে, তুমি তাকে ফোন করে বলে দিলে যে না, আমি কম্পিউটারটা কিনতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে কি হবে না, এইটা স্বীকৃতির প্রত্যাহার হয়ে যাবে, এবং পরে গিয়ে যদি তোমার বন্ধু জানায়, সেটা আর কি হবে না, চুক্তি হবে না। সো এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রস্তাব প্রত্যাহার করা যায়, অর্থাৎ প্রস্তাব দেয়া হলো, এটা তো যে গ্রহণ করবে সে প্রত্যাহার করতে পারে, কিন্তু প্রস্তাব প্রত্যাহার করা যায় কিভাবে। প্রস্তাব প্রত্যাহার ক্ষেত্রে 4 ধারা, বাংলাদেশের চুক্তি আইনের 4 ধারায় বলা হয়েছে, প্রস্তাব স্বীকৃতি হওয়ার পূর্বে, অর্থাৎ একটা কোম্পানি অফার করলো যে আমি এই পরিমাণ ছাড় দিচ্ছি, এই সুযোগ দিচ্ছি, এই অফার করতেছি, কিন্তু সেটা কি স্বীকৃতি হওয়ার পূর্বে বা প্রস্তাবকের বিপক্ষে স্বীকৃতি জ্ঞাপন কাজ সম্পন্ন হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায়, কিন্তু এর পরে নয়। যদি প্রস্তাবটা দেয়া হয়ে যায় এবং অ্যাকসেপ্ট করে, তখন কিন্তু আইদার প্রস্তাবকের লস হোক, লাভ হোক, যেটাই হোক, কি করতে হবে, অফারটা দিতে হবে। আর যদি প্রস্তাবক তার বিপক্ষে স্বীকৃতি জ্ঞাপন কাজ সম্পূর্ণ হওয়ার আগে, স্বীকৃতি জ্ঞাপন কাজ অর্থাৎ তার মেইল, যে স্বীকৃতি দেবে তার মেইল, তার ফর্মালিটিস হওয়ার আগে সে করে নিতে পারবে। এবং আরেকটা বিষয় আছে, যেমন ধরো যে এক ভদ্রলোকে আমরা ধরলাম যে একজন ভদ্রলোক এক্সের একটা জার্মান শিফার্ড কুকুর হারিয়ে গেল, কুকুর খুঁজে পাচ্ছে না। এখন সে সবাইকে খুঁজতে বলল, তো এখন তার আত্মীয় স্বজনও খুঁজতেছে,
খোঁজার পর 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে যাওয়ার পরে সে একটা অফার করলো যে আমার যে শিফারটা যে নিয়ে এসে দিতে পারবে তাকে আমি 50,000 টাকা দিব, তাকে আমি 50,000 টাকা দিব। তো তার এর মধ্যে 2 দিন পরে যখন অফার করলো, তারপরে তৃতীয় দিনে ওয়াই কি করলো, শেফারটা নিয়ে আসলো। ওয়াই হচ্ছে এক্স এর আত্মীয়, শেফারটা নিয়ে আসলো। জার্মান শেফার্ড নিয়ে আসার পরে এখন হচ্ছে যে নিয়ে এসে ওয়াই জানতে পারলো যে এই শেফার্ড দিলে এক্স 50,000 টাকা দিবে, ওয়াই আগে জানতো না। তো এখন যখন সে বাইরে গিয়ে শুনলো সবাই বলতেছে যে তুমি শিফার দিছো, তোমাকে কি টাকা দিছে? বললো যে না, আমাকে তো টাকা দেয়নি। বলে যে সে তো এরকম বলছে 50,000 টাকা দিবে। এখন ওয়াই কি করলো, এক্স কে গিয়ে বললো তুমি তো বলছো 50,000 টাকা দিবা, তাহলে 50,000 টাকা আমাকে দাও। এখন এক্স বললো না, আমি দিব না। তো এই ক্ষেত্রে যেই বিষয়টা যে যেই লজিকটা হয় যে ওয়াই কিন্তু অফারের বিষয়টা জানতো না, ওয়াই কিন্তু অফারের বিষয়টা জানতো না, না জানলে কিন্তু স্বীকৃতিও দেয়নি, তাহলে এটা চুক্তি হবে না। সো এক্স এই ক্ষেত্রে বাধ্য না, চুক্তিতে বাধ্য না, তার কোনো চুক্তিগত সম্পর্ক হয়নি, আইনগতভাবে বাধ্য না। আদার্স ইস্যু থাকতে পারে, আইনগতভাবে এক্স বাধ্য না। এইটাই হচ্ছে বিষয়। এবং তো এইভাবে কি করা যায় যে প্রস্তাব কি করা যায়, প্রস্তাব প্রত্যাহার, এই ক্ষেত্রে প্রস্তাব প্রত্যাহার না করলে হবে, কিন্তু এই প্রস্তাবটা ওইভাবে অ্যাকসেপ্ট হয়নি। আচ্ছা, দেন হচ্ছে যে এরপরে আমরা যেটা দেখব যে 6 ধারা অনুযায়ী প্রস্তাব প্রত্যাহার কিভাবে করা যায়, কয়টা উপায়ে প্রস্তাব প্রত্যাহার করা যায়। আচ্ছা, দেন হচ্ছে ফার্স্ট আমরা যেটা দেখতে পাই যে 1872 আন্ডার সেকশন 6 অনুযায়ী প্রস্তাব প্রত্যাহার করা যায়। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে নোটিশ করে, অর্থাৎ একটা কোম্পানি অফার করলো বা একজন পার্সন অফার করলো, একজন ক্লাস অফার করলো। এখন টেলিটক সিমের ক্ষেত্রে যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বা স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার থাকে, নেটের অফার থাকে বা কল রেটের অফার থাকে বা বিভিন্ন ধরনের অফার থাকে। এইটা কি করে, অফারগুলো যখন অ্যাকসেপ্ট করে তখন তো ওই কোম্পানি ওই অফার দিতে থাকবে, কিন্তু অফারে কোনো অফার করে সেটা যদি আবার ওরা নোটিশ করে, পত্রিকা টিভি বা কোনোভাবে জানায় যে না সরি আমাদের এই অফারটা এখন নেই বা আমরা এই অফারটা দিচ্ছি না, তো সেই ক্ষেত্রে কি হবে, প্রস্তাব প্রত্যাহার হয়ে যাবে। আর যারা অ্যাকসেপ্ট করে ফেলেছে তাদেরকে দিতে হবে। এইটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে নির্দিষ্ট সময়, প্রত্যেকটা অফারের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, অর্থাৎ অফার সারা জীবন চলবে না। একটা কোম্পানি অফার করলো, লাইক জিপি অফার করলো, দেখো প্রত্যেকটা অফারের কিন্তু ভ্যালি, যেমন জিপির অফার ছিল, ডি জুস ছিল, নতুন নতুন প্যাকেজ আসছে না নির্দিষ্ট সময়। তাহলে এই যে নতুন নতুন যে অফারগুলো আসে, পরের অফারগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যায়, পরের অফারগুলো। আমরা সে ফোনের ক্ষেত্রে দেখি বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্ন মডেল আসতেছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এই মডেলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অফার থাকে, বিভিন্ন ধরনের প্রাইস কনসেশন থাকে, বিভিন্ন ধরনের প্রিভিলেজের অফার থাকে। তাহলে কিন্তু ওই মডেল ওই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে কিন্তু ওই অফারও শেষ, ওইটা অটোমেটিক প্রত্যাহার হয়ে যাবে, ওইটা প্রত্যাহার হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা অফারের কি একটা লজিক্যাল টাইম থাকে, একটা লজিক্যাল পিরিয়ড থাকে। অর্থাৎ সে একটা একটা তুমি যদি, তোমাকে যদি কেউ কোনো চেক দেয়, তাহলে এই চেকটা অবশ্যই কি উইদিন 180 6 মান্থের মধ্যে সেটা কি করতে হবে, ক্যাশ করে নিবে। কিন্তু যদি 6 মান্থের পরে চলে যায় তাহলে কিন্তু এই চেকের ভ্যালিডিটি থাকবে না। এটা যখন 6 মান্থের পরে তুমি ব্যাংকে নিয়ে যাবে তখন কিন্তু ক্যাশ হবে না, অর্থাৎ যুক্তিসম্মত। আর এই যে চেক নিয়ে গেলে কিন্তু ক্যাশ করতে ব্যাংকের একটা আইনগত বাধ্যবাধকতা থাকে, কিন্তু আফটার 6 মান্থ গেলে কিন্তু এটা যে যুক্তিসঙ্গত সময় এটা শেষ না, তাহলে তখন কিন্তু ক্যাশ করে দিবে না।
এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা অফারেরই একটা নির্দিষ্ট সময় থাকে। লাইক একটা কোম্পানি অফার করলো, আমি আগেও বলেছি যে এইটা হচ্ছে 30শে সেপ্টেম্বর, 15 অক্টোবর, এরকম ওরা একটা টাইম দিয়ে দেয়। কিন্তু এই টাইম দিয়ে দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে অফার থাকবে। যদি টাইম না থাকে তাহলে তাহলে অফারটা কিরকম হয়, লাইক যেমন হচ্ছে যে এই শীতকালীন অফার। শীতকালীন অফার কি হবে, যুক্তিসঙ্গত সময় কি শীতটা, এই শীতের মধ্যেই শীতকালীন অফারটা অ্যাভেল করতে হবে। যদি কেউ গরমে গিয়ে ওই অফারটা অ্যাভেল করতে চায়, এটা লজিক্যাল না। আবার যদি সামারের অফার থাকে, যেমন সামারের অফার টিভি বেসিক্যালি দেয়া হয় হচ্ছে এসি, ফ্রিজ, এগুলোর অফার দেয়া হয়, তাহলে তখন কিন্তু সামারের অফারটা এখন যদি উইন্টারে কেউ অ্যাভেল করতে চায় তখন এটা সম্ভব না। তাহলে যুক্তিসঙ্গত ওইটা কি হয়ে যাবে, অটোমেটিক ওইটা প্রত্যাহার হয়ে যাবে, অফারটা প্রত্যাহার হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি পূর্ব শর্ত পালনে অক্ষম হয়, অর্থাৎ অফারের ক্ষেত্রে যে কন্ডিশনস থাকে, যে টার্মস থাকে, অর্থাৎ কোম্পানি একটা এসির অফার করলো বা একটা টিভির অফার করলো বা একটা ফ্রিজের অফার করলো, সাথে কিছু টার্মস দিল যে যে টার্মস গুলো যে অ্যাকসেপ্ট করতেছে সে পালনে সক্ষম না, সে পালন করবে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রস্তাব প্রত্যাহার হয়ে যাবে, অর্থাৎ প্রস্তাব আর থাকবে না। আরেকটা হতে পারে যে এক ভদ্রলোক হচ্ছে জমি কিনবে, তো সে জমি কিনতে চাচ্ছে সাভার বা ঢাকা অ্যারাউন্ডে, কিন্তু এক ভদ্রলোক জমি বিক্রি করবে, যে বিক্রি করবে বরিশালে। তাহলে এখন যে ভদ্রলোক জমি কিনবে সে হচ্ছে সাভার অথবা ঢাকায় হলে সে থাকতে পারতো, কিন্তু বরিশালে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না, বা আরো রিমোট প্লেসে যদি জমি বিক্রি করে তাহলে সেই ক্ষেত্রে সম্ভব না। তাহলে তার মানে যে তার যে শর্ত বরিশাল, এইটা পালনে সে সক্ষম না। তাহলে কি হয়ে যাবে, তার যে প্রস্তাবটা ছিল এটা প্রত্যাহার হয়ে যাবে, রিভোকেশন হয়ে যাবে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রস্তাব করার ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে তো কোম্পানি ইটারনাল এন্টিটি, অর্থাৎ চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান, সেটার তো মৃত্যু নাই। কিন্তু যদি কোনো পার্সন, কোনো ব্যক্তি প্রস্তাব করে এবং তার, আল্লাহ না করুক, তার মৃত্যু অথবা মস্তিষ্ক বিকৃতি হয়, তাহলে যেটা হবে যে তখন হচ্ছে যে অফারটা থাকবে না। এটা তো আমরা আইনে পড়েছি যে স্বাভাবিক হতে হবে, সুস্থ হতে হবে, সবকিছু ঠিক থাকতে হবে, তাহলে কি হবে, প্রস্তাবটা ভ্যালিড হবে, আদারওয়াইজ প্রস্তাবটা প্রত্যাহার হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে প্রস্তাবটি একবার প্রত্যাখ্যান করলে, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার বন্ধু তোমার কাছে কম্পিউটার বিক্রি করতে চায়, কিন্তু বা তুমি তোমার বন্ধুর কাছে কম্পিউটার বিক্রি করতে চাও, কিন্তু সে একবার না বলে দিয়েছে, একবার না বলে দিয়েছে, তাহলে তুমি বলছো যে আমি আমি 50,000 টাকা, আমি 10,000 টাকা আমার কম্পিউটারটা বিক্রি করব, কিন্তু সে বলছে না আমি কিনবো না। তো এই যে একবার প্রত্যাখ্যান করলো, দেন হচ্ছে আবার সে 2 দিন পরে এসে বললো কি ঠিক আছে আমি কম্পিউটারটা কিনবো। এখন যদি সে আইনগতভাবে দাবি করে তাহলে হবে না, কারণ এই প্রস্তাবটা একবার প্রত্যাখ্যান হয়ে গেছে, একবার প্রত্যাখ্যান হয়ে গেছে। সো প্রত্যাখ্যান হয়ে যাওয়ার ফলে এইটা আর ভ্যালিড এগ্রিমেন্টের মধ্যে নাই। এখন তুমি যদি তাকে দিতে চাও দিতে পারো, কিন্তু যদি না দিতে চাও সমস্যা নেই, সে সুও করতে পারবে না, আর কোনো এক্ষেত্রে কোনো সমস্যাও নাই, কারণ সে অলরেডি কি করছে, প্রস্তাবটা রিফিউজ করে দিয়েছে তোমাকে। প্রস্তাবটা রিফিউজ করে দেওয়ার ফলে এইখানে আর তার আইনগতভাবে কোনো কিছু, কোনো বিষয় দাঁড়ায় না, অর্থাৎ আইনগতভাবে সে দাবি করতে পারে না। কি এমনি যদি তুমি তাকে দিতে চাও বা সামাজিক বিষয়ে তুমি অ্যাজ এ ফ্রেন্ড দিতে চাও, সেটা দিতে পারো, কিন্তু আইনগতভাবে তোমার সাথে কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি, তুমি চাইলে নাও দিতে পারো। সো এই ছিল হচ্ছে যে 6 ধারা অনুযায়ী প্রস্তাবের প্রত্যাহার। তো লাস্ট আমরা তাহলে কি কি টপিক পড়লাম, দেন আমরা পড়লাম হচ্ছে প্রস্তাবে কে প্রস্তাব দিতে পারে পড়লাম, দেন হচ্ছে কে প্রস্তাবে স্বীকৃতি দিতে পারে, স্বীকৃতি এবং হচ্ছে স্বীকৃতি সংক্রান্ত নিয়মাবলী। স্বীকৃতি সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় প্রায়ই আসে। এছাড়া ডেফিনেশন গুলো আসতে পারে, 1 মার্কের কোশ্চেন আসতে পারে, 5 মার্কের কোশ্চেন আসতে পারে, অথবা দুইটা মিলিয়ে 10 মার্কসের একটা সেট দিতে পারে। তাহলে এই টপিকগুলো
তোমরা পড়ে নিবে, আরো ভালো করে বাসায় দেখবে। দেন হচ্ছে স্বীকৃতির প্রত্যাহার, প্রস্তাব প্রত্যাহার, আর হচ্ছে 6 ধারা অনুসারে কিভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায়। সো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইমিং। তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।